আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম এনটিআরসি ইনস্টিটিউট প্রধান নিয়োগ পরীক্ষা 2026 এ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল স্যারকে ভাইবা মডেল 2 তে স্বাগত জানাচ্ছি। আজকের ভাইবা মডেল 2 টি মূলত খুব সুন্দর কিছু কোশ্চেন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, সেরকম কিছু প্রশ্ন দিয়েই সাজিয়েছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত স্যারগণ, শুরুতে আমি পরিস্থিতিগত নেতৃত্ব ও দ্বন্দ্ব নিরসন এর উপর বেসিস করে কিছু প্রশ্ন সাজিয়েছি। প্রথম ক গ্রুপ, যেখানে রয়েছে পরিস্থিতিগত নেতৃত্ব ও দ্বন্দ্ব নিরসন। প্রশ্ন নম্বর 1, যদি আপনার প্রতিষ্ঠানের কোনো প্রভাবশালী শিক্ষক আপনার নির্দেশ অমান্য করেন তবে আপনি কি করবেন? সম্মানিত স্যারগণ, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু খুবই পোলাইটভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। সেখানে উত্তরগুলোকেও আমি পোলাইটলি সাজানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতো করে এর উত্তরগুলো তৈরি করে নেবেন, অথবা এইটাকে বেস ধরে আপনি আপনার মতো করে বলার চেষ্টা করে ভাইবার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এর উত্তর আমি দিয়েছি। প্রথমে আমি তাকে ব্যক্তিগতভাবে ডেকে আনবো। যদি কোনো এটা ভুল বোঝাবুঝির কারণে হয়ে থাকে তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করব। তবে যদি তিনি ইচ্ছাকৃতভাবে অমান্য করেন তবে সরকারি বিধি অনুযায়ী লিখিত নোটিশ প্রদান করব এবং প্রয়োজনে গভর্নিং বডিকে অবহিত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রশ্ন নম্বর 2, গভর্নিং বডি বা এসএমসি, স্কুলের ক্ষেত্রে এসএমসি আর কলেজ বা অন্যান্য লেভেলের গভর্নিং বডি এর কোনো সদস্য যদি অবৈধ কাজে চাপ প্রয়োগ করেন তখন আপনার অবস্থান কি হবে? অর্থাৎ আমাকে জোর করে কোনো কাজ করে নিতে পারবেন কি না? তার উত্তর আমি বলছি যে আমি বিনয়ের সাথে তাকে সরকারি বিধিমালা ও প্রতিষ্ঠানের আইনি বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেব। আমি কোনো অবস্থাতেই নিয়মের বাইরে যাব না, কারণ প্রতিষ্ঠানের স্বচ্ছতাই আমার কাছে প্রধান। পরের প্রশ্ন নম্বর 3, প্রতিষ্ঠানের আর্থিক সংকটের সময় উন্নয়নমূলক কাজ কীভাবে করবেন? উত্তরটা আমি করার চেষ্টা করেছি এভাবে যে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। অতি জরুরি মেরামত বা কেনাকাটা ছাড়া বাকি কাজগুলো স্থগিত রাখবো এবং স্থানীয় জনপ্রতিনিধি বা প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটা ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করার উদ্যোগও গ্রহণ করতে পারি। প্রশ্ন নম্বর 4, অভিভাবকদের সাথে কীভাবে সুসম্পর্ক বজায় রাখবেন? উত্তরটি আমি এভাবে সাজিয়েছি যে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করব এবং তাদের মতামতকে গুরুত্ব দেব। কোনো শিক্ষার্থীর সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ করে অভিভাবকদের সাথে নিয়ে সমাধানের পথ খুঁজব। প্রশ্ন নম্বর 5, সহকর্মীদের মধ্যে দলাদলি বা উপদলীয় কোন্দল কীভাবে নিরসন করবেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সম্মানিত স্যারগণ। এর উত্তরটি হলো, প্রধান শিক্ষক হিসেবে বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি সবসময় নিরপেক্ষ থাকব। আমি দলাদলিকে প্রশ্রয় দেব না। নিয়মিত স্টাফ কাউন্সিলের মিটিং এর মাধ্যমে পেশাদারিত্ব ও প্রতিষ্ঠানের লক্ষ্য নিয়ে আলোচনার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। সম্মানিত স্যারগণ, এরই মাঝে আমি একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে রাখতে চাই। আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে বা আমার সাথে সংশ্লিষ্ট যে সকল স্যারগণ, আল্লাহ আপনাদেরকে কামিয়াবি করবেন এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ পাবেন, ওনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে কখনোই কোনোভাবে দুর্নীতির প্রশ্রয় গ্রহণ করবেন না প্লিজ। কারণ আপনাকে ইহকাল এবং পরকালে উভয়কালে হিসাব দিতে হবে। আপনারা কোনোভাবেই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট হবেন না। আল্লাহর তরফ থেকে যে রিজিকটুকু বেতন হিসেবে আমাদের কাছে আসবে বা সম্মানী যেখান থেকে যেটুকু পাওয়া সম্ভব, তবে সম্মানের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনোভাবেই কোনো অবৈধ পয়সা যেন আপনার কাছে না আসে। এইটুকু আমার পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। সম্মানিত স্যারগণ, এবারে আধুনিক শিক্ষা ও প্রযুক্তি থেকে খ গ্রুপকে আমি সাজিয়েছি। প্রশ্ন নম্বর 6, শিক্ষা প্রতিষ্ঠানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আপনার মত কি? উত্তরটি হলো, এআই একটা শক্তিশালী টুল। এটি গবেষণায় এবং শিক্ষকদের পাঠ্য উপকরণ তৈরিতে সাহায্য করতে পারে।
তবে এটি যেন শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট না করে বা নকলের উৎস না হয় সে বিষয়ে সচেতন থেকে এর পরিমিত ব্যবহার নিশ্চিত করব। পরের প্রশ্ন নম্বর 7, ঝরে পড়া শিক্ষার্থীর হার কিভাবে কমানো সম্ভব? উত্তর হচ্ছে শিক্ষার্থীদের আর্থ সামাজিক অবস্থা পর্যালোচনা করে বৃত্তির ব্যবস্থা করা, মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে আনন্দদায়ক পাঠদান নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতন করার মাধ্যমে ঝরে পড়ার হার কমানো সম্ভব। প্রশ্ন নম্বর 8, সহশিক্ষা কার্যক্রম বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস কেন প্রয়োজন? উত্তর হলো শিক্ষার মূল লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়, ব্যক্তিত্বের বিকাশও বটে। খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। সুতরাং প্রতিটি শিশুর জন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিসটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। প্রশ্ন নম্বর 9, মাল্টিমিডিয়া ক্লাসরুম অকেজো হয়ে থাকলে করণীয় কি? উত্তর, এটি প্রতিষ্ঠানের সম্পদের অপচয়। আমি দ্রুত মেরামতের জন্য টেকনিশিয়ান রাখবো এবং এটি রক্ষণাবেক্ষণের জন্য একজন দায়িত্বশীল শিক্ষককে তদারকির দায়িত্বে নিযুক্ত করব। প্রশ্ন নম্বর 10, ডিজিটাল হাজিরা বা অটোমেশন সিস্টেমের সুবিধা কি? উত্তর হলো এটি স্বচ্ছতা নিশ্চিত করে, সময় বাঁচায় এবং শিক্ষকদের উপস্থিতির নির্ভুল তথ্য প্রদান করে, যা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। এবারে গ বিভাগ এটাকে সাজিয়েছি নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সংক্রান্ত কিছু প্রশ্ন দিয়ে। প্রশ্ন নম্বর 11, আমাদের প্রতিষ্ঠানের সুনামের জন্য আপনি কি করবেন? উত্তর হলো প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, এটা হবে 1 নম্বরে। তারপরে শৃঙ্খলা বজায় রাখা 2 নম্বরে, ভালো ফলাফলের ধারাবাহিকতা এবং স্থানীয় পর্যায়ের সামাজিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে ব্র্যান্ড ইমেজ তৈরি করার চেষ্টা করব। প্রশ্ন নম্বর 12, কোনো শিক্ষক যদি নিয়মিত দেরিতে আসেন তবে কীভাবে শুধরাবেন? উত্তর হলো প্রথমে মৌখিকভাবে সতর্ক করব, তাতে কাজ না হলে কারণ দর্শানোর নোটিশ দেব এবং সরকারি সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেব। সম্মানিত স্যারগণ, এখানে আমার একটু ব্যক্তিগত মত আলাদাভাবে থাকবে। সেটা হচ্ছে প্রথমে তাকে মৌখিকভাবে সতর্ক করা, তারও পূর্বে উনি কি কারণে দেরিতে আসছেন সেই কারণটা খুঁজে বের করাটা চেষ্টা করাটা উত্তম বলে আমার মনে হয়। তাহলে সেই কারণটা বের করে যদি কোনো সুনির্দিষ্ট কারণ হয় সেই কারণের কোনো সলিউশন তার সাথে আলোচনা করে তাকে সমাধান দিয়ে তাকে ইমপ্রেসড করার চেষ্টা করা হবে। যদি দেখা যায় যে উনি ইচ্ছাকৃত এটা করতেছেন তাহলে তাকে মৌখিকভাবে সতর্ক করার সাথে সাথে এই যে কারণ দর্শানোর নোটিশ এবং সরকারি সার্ভিস অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উত্তম হবে। প্রশ্ন নম্বর 13, দুর্বল শিক্ষার্থীর জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? এর উত্তর হবে হ্যাঁ, আমি স্লো লার্নার বা দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা রিমিডিয়াল ক্লাস এবং মেন্টরিং প্রোগ্রামের ব্যবস্থা করব। পরের প্রশ্ন নম্বর 14, প্রধান শিক্ষক হিসেবে বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা কি হবে? উত্তর হলো প্রথম 1 মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করব। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপরে শিক্ষকদের সাথে সম্পর্ক স্থাপন ও মত বিনিময় করব, এটাও খুবই ইম্পর্টেন্ট বিষয়। পরের 2 মাসে ছোট ছোট কিছু সংস্কারমূলক কাজ যেমন পরিবেশ উন্নয়ন, পাঠদানের শৃঙ্খলা ইত্যাদি হাতে নেব। পরের প্রশ্ন নম্বর 15, প্রতিষ্ঠানের জন্য বাজেট প্রণয়নের নিয়ম কি? সম্মানিত স্যারগণ, আমরা সকলেই জানি বাজেট হলো পরবর্তী বছরের জন্য আয় ব্যয়ের একটা পরিকল্পনা। তো আয় ব্যয়ের বাস্তবসম্মত হিসাব করে বার্ষিক চাহিদাকে গুরুত্ব দিয়ে এবং ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটি বা এসএমসি এর সভায় স্বচ্ছ আলোচনার মাধ্যমে বাজেট অনুমোদন করতে হবে। এবারে ঘ বিভাগ ব্যক্তিগত মানসিক প্রস্তুতি থেকে আমি কিছু প্রশ্ন করার চেষ্টা করেছি। প্রশ্ন নম্বর 16, আপনি কি চাপের মুখে কাজ করতে অভ্যস্ত? উদাহরণ দিন। এখানে উত্তর বলতে হবে যে এক কথা যদি বলি তবে অবশ্যই হ্যাঁ, একজন প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানকে সবসময় বিভিন্ন চাপের মধ্যে কাজ করতে হয়। আমি কাজের তালিকা টু ডু লিস্ট করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সমাধান করে চাপটা কমিয়ে নিয়ে আসবো। পরের প্রশ্ন নম্বর হচ্ছে 17, কেন আপনি শিক্ষকতা ছেড়ে প্রশাসনিক পদে আসতে চাইছেন? এর উত্তর হলো আমার লক্ষ্য শুধু পাঠদান নয়, পুরো শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন। একজন প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি অনেক বেশি শিক্ষার্থীর ভাগ্য পরিবর্তনে এবং শিক্ষকদের অনুপ্রেরণা যোগাতে ভূমিকা রাখতে পারবো বলে আমার বিশ্বাস। পরের প্রশ্ন নম্বর 18, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে
প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষকের ভূমিকার পার্থক্য কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সম্মানিত স্যারগণ। উত্তর হলো কাজের ক্ষেত্র বা নিয়োগ প্রক্রিয়া আলাদা হলেও মূল লক্ষ্য একই, শিক্ষার্থীর উন্নয়ন করা। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রধান শিক্ষককে বা প্রতিষ্ঠান প্রধানকে আর্থিক তহবিল গঠন ও স্থানীয় সম্পদের সাথে যোগাযোগ ক্ষেত্রে আরও বেশি কৌশলী হতে হয়, কারণ সরকারিদের জন্য আর্থিক বিষয়টি কিন্তু সম্পূর্ণরূপে সরকার বহন করেন, আর বেসরকারিদের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে তহবিল সংগ্রহ ব্যাপারটি থাকে। তাছাড়াও সরকারি প্রতিষ্ঠান প্রধানদের সার্ভিস রুলে কিছুটা বাধ্যবাধকতা থাকে, উনি কী কাজ করতে পারবেন আর কি করতে পারবেন না, যেটা আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিষয়টি সামাজিকীকরণ হিসেবে ভূমিকা পালন করে থাকে। পরের প্রশ্ন নম্বর 19, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার জিরো টলারেন্স নীতি কী কী বিষয়ের উপর? উত্তর হলো শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি, বুলিং, র্যাগিং, শিক্ষকদের নৈতিক স্থলন এবং পরীক্ষা নকল, এই বিষয়গুলির ব্যাপারে আমি জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। প্রশ্ন নম্বর 20, দিন শেষে নিজের কাজকে কীভাবে মূল্যায়ন করেন? সঠিক উত্তর হলো আমি দেখি আজ আমার মাধ্যমে কি কোনো শিক্ষার্থী উপকৃত হয়েছে, কোনো শিক্ষকের সমস্যার সমাধান করতে পেরেছি। যদি উত্তর হ্যাঁ হয় তবে আমি সফল, আর না হলে উপকৃতকরণ বা শিক্ষকের সমস্যার সমাধান করা যায় সেই নিয়ে পরিকল্পনা করে সেটা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সম্মানিত স্যারগণ, আজকের এই 20টি প্রশ্ন দিয়েই আজকের ভাইভা মডেল 2 থেকে সাজানো হয়েছিল, এবং আশা করি এই টাইপের কোশ্চেন কিন্তু প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে অবশ্যই হয়ে থাকবে ইনশাআল্লাহ। সকলের শুভকামনাই, এবং সকলকে অবশ্যই আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে কমেন্ট বক্স থেকে PDF কপি সংগ্রহ করে নিজেদের মতো প্র্যাকটিস করার অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।